প্রথমে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই কাজগুলো যখন করব, কাজ করার আগে হচ্ছে আমাদের একটা ফাইল বানাতে হবে। ওকে, এই ফাইলগুলো মূলত আমাদের এই যে দিস পিসি আইকন আছে, এখানে দিস পিসি আইকনে গিয়ে বিভিন্ন ড্রাইভ আছে। নর্মালি এটা হচ্ছে সিস্টেম ড্রাইভ, এটার আন্ডারে কোনো ডকুমেন্ট রাখবেন না আপনারা। সি ড্রাইভ বাদে আর যে ডকুমেন্ট গুলো বা ড্রাইভ গুলো থাকবে এখানে, এখানে মূলত ডকুমেন্ট গুলো রাখবেন, তাহলে আপনার ডকুমেন্ট গুলো সিকিউর থাকবে। ওকে, তো এখানে যে ডেস্কটপ আইকন আছে ওয়ালপেপার, আমি যেখানে কাজ শুরু করছি, এখানে আপনারা ডকুমেন্ট রাখবেন না। ওকে, প্রথম হচ্ছে দিস পিসিতে যাবে, তারপরে সি ড্রাইভ বাদে, এখানে সি ড্রাইভ বাদে আর যতগুলো ডকুমেন্ট ড্রাইভ থাকবে সবগুলোই সিকিউর। এখানে যে কোনো একটা ফাইলে আপনি গিয়ে ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে আমার বিভিন্ন ফাইল, আমি এখানে যাব। তারপর এখন ফাইল ক্রিয়েট করার মেন যে মেথডটা, এটা মূলত মাউসের রাইট ক্লিক করে নিউ অপশন, তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে কিন্তু আপনি মাইক্রোসফট এক্সেল এর ফাইলও বানাইতে পারবেন, আবার মাইক্রোসফট এক্সেস এর বা পাওয়ার পয়েন্টের ফাইল এখান থেকে বানাতে পারবেন। ওকে, তো প্রথমে হচ্ছে নিউতে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটা ফাইল বানাবেন, এবং এখানে আমি একটা নাম দিচ্ছি ক্লাস 01 এন্টার। এবার হচ্ছে আপনারা সবসময় একটা ফাইল বানাবেন কোনো কাজ করার আগে। তো এটা কেন করবেন, এটা হচ্ছে মূলত আগে থেকে ডকুমেন্টে সেভ করা থাকে, এবং অটো সেভের মাধ্যমে আপনি যখন ফাইলের ভিতরে কোনো কিছু লিখবেন, অটো সেভ হয়ে যাবে, আপনার বারবার সেভ দিতে হবে না। ওকে, এটা হচ্ছে প্রথম মেথড, মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার প্রথম মেথড। কেন বলছি, এই যে দিস পিসি আইকন, এখানে ডাবল ক্লিক করবেন, তারপরে যে কোনো একটা ড্রাইভে আপনারা যে যাবেন, তারপরে মাউসের রাইট ক্লিক করবেন, এরপর নিউতে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এটা হচ্ছে ফার্স্ট মেথড। সেকেন্ড মেথড হচ্ছে এখানে চার্জ আইকন আপনারা লিখবেন মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড, এই ওয়ার্ডটা যদি লিখেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন চলে আসবে, এখান থেকে কিন্তু ওপেন করা যাবে। তবে পার্থক্য হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আগে থেকে সেভ করা থাকে না, মানে এখন আমি যেভাবে ওপেন করতেছি এটা কিন্তু সেভ করা থাকে না। এর আগে আমি যেটা দেখাচ্ছিলাম ওখানে ডকুমেন্ট আগে থেকে সেভ করা থাকে। ওকে, এই অবস্থায় আমাদের এই ফাইল মেনুতে গিয়ে সেভ করতে হবে, এটা আরেকটু পরে আমরা জানবো। তো এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার দুইটা মেথড। এখন আমি আবার দিস পিসিতে যাব, তারপর হচ্ছে প্রজেক্ট, প্রজেক্টে আমি যে ডকুমেন্টটা রাখছিলাম ক্লাস 1, এটা ওপেন করবেন। এটা হচ্ছে আমার এমএস ওয়ার্ড এর ইন্টারফেস। এটা, এখন এখানে আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে এই ইন্টারফেসে আমরা কি কি শিখবো দেখেন। ফার্স্টে হচ্ছে এখানে হোম মেনু দেখা যাচ্ছে, হোম, তারপর হচ্ছে ইনসার্ট মেনু, এরপর হচ্ছে ডিজাইন মেনু, তারপর হচ্ছে লেআউট মেনু। এই মেনুগুলোতে হচ্ছে আমরা এই কোর্সে শিখব। তারপরে হচ্ছে এই যে বিভিন্ন মেনুতে ক্লিক করলে যে অপশনগুলো আসে, হোম মেনুতে বোল্ড, ইটালিক, তারপর ইনসার্টে হচ্ছে ইলিস্ট্রেশন গ্রুপ, পেজ গ্রুপ, মিডিয়া, লিঙ্কস, কমেন্ট, হেডার, ফুটার, ট্যাক্স, এই ধরনের ইনগ্রেডিয়েন্ট গুলা বা অপশন গুলো হচ্ছে আমরা এই কোর্সে শিখবো। এবং একটা কন্টেন্ট বানাইতে গেলে বা একটা অফিসে যখন আপনি কোনো কাজ করবেন, অ্যাপ্লিকেশন বানাবেন, তখন কিন্তু এই ধরনের অপশন গুলা অবশ্যই আপনার প্রয়োজন হবে। ওকে, এবং আজকের ক্লাসে আমরা প্রথম ক্লাসে যে টপিক গুলো শিখবো এটা মূলত হোম মেনুতে এই যে ক্লিপবোর্ড অপশন আছে, ক্লিপবোর্ড অপশন এবং ফন্ট অপশন বা ফন্ট গ্রুপ বা ক্লিপবোর্ড গ্রুপ। ওকে, এরপর যদি সময় থাকে আমরা প্যারাগ্রাফ স্টাইলস এডিটিং আজকে শিখবো, তা না হলে কালকে শিখবো। ওকে, তো আমি এখানে লিখে দিচ্ছি ক্লাস 01 হচ্ছে হোম মেনু এবং ক্লিপবোর্ড, তারপর হচ্ছে ফন্ট, এটা। এবং ক্লাস 2 তে গিয়ে শিখবো প্যারাগ্রাফ স্টাইলস, তারপর হচ্ছে এডিটিং, এই দুটো। ওকে, তো এখন হচ্ছে আমরা হোম মেনুর আর এবং মাইক্রোসফট ওয়ার্ডের যে ইন্টারফেসটা থাকে উপরে, এখানে চারপাশে যে এনভায়রনমেন্টটা, যেমন ক্লাস 1, এদিকে ক্লোজ, এই বিষয়গুলো আমরা এখন শিখব। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে কিনা বলবেন। আচ্ছা, আমার সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা বলবেন। না না ভাই, একবারে পারফেক্ট আছে। না, ঠিক আছে, ওকে। আচ্ছা ইরফান ভাই, আমি এটা হ্যাঁ, বলেন। ইরফান ভাই, আমি বলতেছি কি, আমার একটু কাজ আছে, তো আমি বের হয়ে গেলাম। আপনি ক্লাস নিন 30 মিনিট বা 35 মিনিট, এরপরে শেষ করে দিন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন। আচ্ছা, আসসালামু আলাইকুম।
আচ্ছা, তাহলে হচ্ছে আমরা প্রথমে শিখছিলাম কিভাবে ফাইলটা বানাতে হবে। এখন আমরা ফাইল বানালাম, এই যে চারপাশে যে এনভায়রনমেন্টটা, এখান থেকে এতটুকু, এই পুরো চারপাশের অপশনের কাজগুলো আমরা আগে শিখবো। এবং এগুলো হচ্ছে ম্যানুয়াল, এগুলো হচ্ছে প্রতিটা স্ক্রিনে থাকবে। এবং একটা বেসিক কোর্সে বা একটা বেসিক কম্পিউটার ম্যানেজ করতে গেলে এই অপশনগুলো আপনাদের অবশ্যই দরকার হবে। ওকে, প্রথম হচ্ছে এখানে দেখেন এই যে অপশনটা, এটাকে মূলত আমরা সেভ বলি। প্রথম হচ্ছে আমি সেভ করছিলাম ক্লাস 01 দিয়ে। ওকে, এখানে যদি আমি কোনো কিছু অ্যাড করি, যেমন ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এখানে আমি কতগুলো কন্টেন্ট লিখলাম। ওকে, এবং আমার ক্লাস 01 ফাইল কিন্তু আগে সেভ করা ছিল না, বা ক্লাস 01 এ কোনো ধরনের কন্টেন্ট ছিল না। এখন আমি ক্লাস 01 হচ্ছে এই লেখাগুলো সেভ করবো, তাহলে আমার কিছুক্ষণ পরে এই সেভ অপশনে ক্লিক করলে হয়ে যাবে। আবার এগুলো হচ্ছে শর্টকাট, যেমন আমি যদি এখন ক্লোজ করি, এখানে কর্নার থেকে এসে ফাইলটা ক্লোজ করতে হয়, ক্লোজ। কারণ আমি ধরেন পরদিন আসলাম ওই ডকুমেন্টটা বা ওই ফাইলটা ওপেন করব কোথায় থেকে, দিস পিসিতে, তারপর হচ্ছে কোথায় সেভ করছিলাম, প্রজেক্টে। তো প্রজেক্টে যাওয়ার পরে এখানে ক্লাস 01 দেখা যাবে, তারপর ডাবল ক্লিক করে আপনি এটা ওপেন করবেন, তখন দেখবেন আমার লেখাগুলো এখানে আছে। ওকে, এবার মনে করেন আমি এখানে আরেকটা লেখা অ্যাড করলাম, এটা হতে পারে লরেন ইপসাম, মানে একটা লেখা অ্যাড করলাম। আগের ফাইলে কিন্তু ছিল অ্যাকুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ পর্যন্ত। এখন মনে করেন আমি এই সেভটা দিলাম না, তারপর আবার ক্লোজের সময় আমি দিলাম ডোন্ট সেভ। এখানে কি বলছে, সেভ ইউর চেঞ্জ টু দিস ফাইল, এটা আমি সেভ করবো না, আমি ডোন্ট সেভ দিলাম, ক্লোজ। এখন দেখেন আমি যদি আবার ফাইলটা ওপেন করি, দিস পিসিতে যাই, আমার প্রজেক্ট ডকুমেন্টে যাই, তারপর হচ্ছে এখানে ক্লাস 01 ফাইল, এটা ওপেন করলাম। এখন একটা বিষয় দেখেন, আমার লেখাটা কিন্তু আসে না কেন, কারণ আমি সেভ দিই নাই। ওকে, তো এটা হচ্ছে বিষয়, আপনারা আগে ফাইল বানাবেন, ফাইল বানানোর পরে যতটুকু লিখবেন, কিছুক্ষণ পর পর আপনারা কি করবেন, এই সেভে ক্লিক করে দিবেন। এবং এই সেভের একটা শর্টকাট আছে, এটা মূলত কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস, এর সমান হচ্ছে সেভ। ওকে, তার মানে আপনারা এই সেভটা না দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল সেভ ধরে এস দিলেও সেভ হবে। ক্লিয়ার এটা? তারপর হচ্ছে আমার এটা আনডু করা যায়। আনডু হচ্ছে আমি যদি কোনো একটা লাইন এভাবে কেটে দিই, কেটে দিলাম, এখন আমি আবার ব্যাক আনবো, তাহলে এই আনডুতে ক্লিক করলে চলে আসবে লিখে সেম। আবার যদি আমি রিডু দিই, এই যে এটা হচ্ছে রিডু, এটা যদি আমি রিডু দিই তাহলে আবার সামনে যাবে। ওকে, তাহলে রিডু আনডু দিলে পিছনে আসবে, আর রিডু দিলে সামনে যাবে, এভাবে। তো আমি ধরেন এই পুরো লেখাটা কেটে দিলাম, এখন আমি এই লেখাটা ব্যাক আনতে চাচ্ছি, কিভাবে করবো, এই আনডুতে ক্লিক করবো, চলে আসবে। ওকে, এটা। এবং এটারও একটা শর্টকাট আছে, এটাকে আমরা বলি কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড, সিটিআরএল প্লাস জেড সমান কি, আনডু, বা লিখা ব্যাকে আনা, এভাবে কন্ট্রোল জেড হচ্ছে আনডু। তার মানে প্রথম আমরা সেভ করা শিখলাম, তারপর হচ্ছে আনডু করা শিখলাম, দেন আমরা শিখলাম হচ্ছে রিডু। ওকে, এটারও একটা শর্ট ফর্ম আছে, এটা মূলত কন্ট্রোল ওয়াই। ওকে, কোনো একটা অপশনে যদি আপনি কাজ কিছুক্ষণ রাখেন, তাহলে এটার পাশে এটার নাম এবং এটা শর্টকাট কি এটা কিন্তু দেখা যাবে। ওকে, তো প্রথম ক্লাস হচ্ছে আমরা এই তিনটা টপিক শিখলাম। তারপর এখানে দেখা যাচ্ছে ক্লাস 01, এটা মূলত আমার টাইটেল বার, মানে আমি এখন কোন ফাইলে আছি। ওকে, ক্লাস 01, যদি আমি আরেকটা ফাইল বানাতাম তাহলে হয়তো এটা ক্লাস 02 থাকতো, বা আমার নাম থাকতো, মানে যে ফাইলে আপনি ওপেন করবেন ওই ফাইলের নাম থেকে দেখা যাবে। ওকে, তো আপনি সহজে বুঝতে পারবেন আপনি এখন কোন ফাইলে আছেন এটা। তারপরে এদিকে যদি আসেন, এটা হচ্ছে আমার নাম, এবং আমার জিমেইল সাইন ইন করা আছে। আপনাদের কম্পিউটারে যদি আপনাদের নাম দিয়ে সাইন ইন করা থাকে তাহলে অপশনটা ওইভাবে দেখা যাবে। তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে রিবন ডিসপ্লে অপশন। আচ্ছা, প্রথমে এই যে পুরো লাইনটা আপনাদেরকে আমি শিখাইলাম না, এটা মূলত হচ্ছে টাইটেল বার। এই বারটাকে কি বলবেন, টাইটেল বার, টাইটেল বার। তারপর হচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, এই পুরো লাইনটাই হচ্ছে মেনু বার। এই পুরো লাইনটাই হচ্ছে মেনু বার, এগুলো আমি আপনাদেরকে গ্রুপে লিখে দিব। আবার প্রতিটা মেনুতে যদি ক্লিক করি, ভিতরে যে অপশনগুলো আসে না, যেমন ইনসার্টে ক্লিক করছি, ইনসার্টে কিরকম, তারপর ডিজাইনে ক্লিক করলে অন্যরকম আসে, তো এগুলাকে বলা হয় কমান্ড বার বা ফরম্যাট বার, কমান্ড বার বা ফরম্যাট বার। তো এখন আবার এই তিনটা মিলাই হচ্ছে রিবন ডিসপ্লে অপশন, এবং এর চারপাশে যে এনভায়রনমেন্টটা থাকে এটা মূলত এখান থেকে কন্ট্রোল করে। যেমন ডিসপ্লে অপশন, যেমন শু ট্যাবস দিলে শুধুমাত্র মেনুটা দেখা যাবে, অপশনগুলো হাইড হয়ে যাবে। এবং আপনি যখন হোমে ক্লিক করবেন অপশনগুলো আবার শো করবে, ইনসার্টে যখন ক্লিক করবেন আবার আরেকটা অপশন শো করবে, বাট আপনি যখন বাইরে ক্লিক করবেন দেখবেন যে এটা হাইড হয়ে যাবে।
এটা মূলত এখান থেকে কন্ট্রোল করে। এটা হচ্ছে শো ট্যাবস এন্ড কমা। আমি যদি আবার অটো হাইড ট্রি বলি, দেখেন আমার চারপাশের পরিবেশ কিন্তু গায়েব হয়ে যাবে। এটা তো এখানে এসে আপনারা শো ট্যাবস এন্ড কমান্ড দিতে পারেন, তাহলে দুটোই শো করবে। আর শো ট্যাবস দিলে শো ট্যাবসটাই শো করবে। ওকে, এভাবে। এরপরে হচ্ছে আমাদের এখানে হোম মেনুতে বললাম, তারপর হচ্ছে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এডিটিং, এগুলোকে হচ্ছে গ্রুপ বলবেন আপনারা। ওকে, গ্রুপ বলতে হবে, GROUP গ্রুপ। তারপর এখন আমি যদি এটা জুম আউট করি, এটা যদি জুম আউট করি, দেখেন আমার এই পুরো পেজটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, এখানে একটা বার হচ্ছে রুলার বার, এটাকে বলে রুলার বার। আমি যেখানে রাবিন করছি এটা হচ্ছে রুলার বার। আবার এই সাইডে কিন্তু একটা রুলার বার আছে। ওকে, এগুলো মূলত পেজের যে মার্জিন গুলো থাকে এগুলোকে কন্ট্রোল করার জন্য। যেমন আমি যদি ইকুয়াল আর এন্ড র্যান, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এভাবে যদি অনেকগুলো ট্যাক্স আনি, দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো ট্যাক্স আছে। ওকে, এটা একটা সূত্র ট্যাক্স আনার জন্য। এখন আমার চারপাশে যে মার্জিনটা, এটা মূলত এখান থেকে আমাদের যে চারপাশের মার্জিনটা, এটা মূলত এখান থেকে এভাবে, এটা হচ্ছে টপ লাইনটা। দেখেন আমার পেজের উপরের সাইডটা কিন্তু সাইজটা বেড়ে গেল। এটা এই যে গ্রে স্কেল আছে না, সাদা আর কালো, এই মাঝখানে সর লাইনে ক্লিক করে এভাবে আপ এন্ড ডাউন করতে পারেন। আবার সেম ভাবে এখানে ক্লিক করলে, এটা আপাতত আচ্ছা হচ্ছে, এভাবে ক্লিক করলে এই পাশের যে মার্জিনটা আছে এটা আপনি বড় ছোট করতে পারবেন। সেম ভাবে এখানে একটা সর লাইন আছে, এটা দিয়ে আপনি এভাবে বড় ছোট করতে পারেন। তার মানে একটা পেজে যে চারপাশে যে মার্জিনটা থাকে না, এই যে ফাঁকা অংশটা, এটা মূলত সাইজটা বাড়ানোর জন্য এই চারপাশের মার্জিনটা দেওয়া আছে। ওকে, যেমন আমি যাচ্ছি নিচে, এই যে সাইজটা এটা একটু বড় ছোট করতে, তাহলে আমি কার্সরটা এখানে রেখে, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইটে রেখে এভাবে চেপে ধরে এভাবে বড় ছোট করতে পারি। ওকে, এটা হচ্ছে আমার রুলার মেনু কাজ। আবার এই পাশে আরেকটা অপশন হচ্ছে ভার্টিক্যাল বার। ভার্টিক্যাল বার, এটা দিয়ে মূলত আপনি এভাবে চেপে ধরে পেজে আপ এন্ড ডাউন করবেন। দেখেন এবার পেজ 1 2 3 এভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার আমি যদি উপরে চাপ দিই তাহলে উপরে আসবে এভাবে। ওকে, তার মানে এটা হচ্ছে রোলার বার, এটা দিয়ে পেজের চারপাশের মার্জিনটা কাস্টমাইজ করে, সেম ভাবে এদিকেও কাস্টমাইজ করে। এবং এই পাশেরটা হচ্ছে ভার্টিক্যাল বার, এটা দিয়ে পেজ আপ এন্ড ডাউন করে। আবার এটা হচ্ছে স্ট্যাটাস বার বা স্ট্যাটিক বার, এই যে অপশনটা আমি যেখানে এখন রাবিং করছি, এটা এটা পেজ 1 of 30 দেখা যাচ্ছে। তার মানে আমার এই পুরো ফাইলে 13টা পেজ আছে আর আমার অবস্থান হচ্ছে একটা। আমার এখানে ফাইলে কয়টা পেজ আছে এটা মূলত এই অপশন থেকে দেখতে পাবো। তারপর কয়টা ওয়ার্ড আছে এটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং আমি হচ্ছে ইংলিশ বা ইউনাইটেড স্টেট ভার্সনে লিখতেছি। তারপর আবার এদিকে চাইলে আমি পেজের জুমটা বাড়াইতে পারি, পেজের সাইজটা। আবার চাইলে আমি জুম আউট করে এভাবে কমাতে পারি। এটা দিলে বাড়াবো, আবার এটা দিলে কমাবো, এভাবে। এবার হচ্ছে পেজের যে জুম আউটটা, এটা মূলত কমাইতে হয় বাড়াইতে হয়। আচ্ছা, এখন যে আপনাদেরকে পুরো এনভায়রনমেন্টটা দেখাই দিলাম, এখানে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন, কমেন্ট করে জানান। আপনাদের কারো কোনো সমস্যা আছে? ওকে, ক্লিয়ার। আচ্ছা, আমি আবার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছি। এখানে দেখেন এই যে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, এগুলার প্রথম যে গ্রুপগুলো ক্লিপবোর্ড আর ফন্ট, এগুলোর কাজ শিখবো। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে হোম মেনুতে ক্লিপবোর্ড, তারপর হচ্ছে ফন্ট, যে অপশনগুলো, এগুলো কিন্তু আরো বাকি যে প্রোগ্রামগুলো আপনারা সামনে শিখবেন, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওখানে কিন্তু আছে। ওকে, ভালো করে শুনতে হবে। প্রথমে আমি যেহেতু এখানে লিখে ফেললাম, এটাকে সিলেক্ট করবেন, মাউসের যে লেফট বাটন থাকে এটাকে চেপে ধরে এভাবে লেখাটা সিলেক্ট করবেন। প্রথম হচ্ছে কাট করা যাবে কোনো একটা লেখা, আপনি এভাবে সিলেক্ট করে, যেমন ভিডিও প্রোভাইড এ পাওয়ারফুল ওয়ে টু হেল্প ইউ প্রভ ইউর পয়েন্ট, এই লেখাটা আমি এখন কাট করলাম, দেখবেন যে এখান থেকে কেটে যাবে। ওকে, এবং আরেকটা বিষয় হচ্ছে এটা আপনি অন্য একটা জায়গায় ক্লিক করে পেস্ট করতে পারবেন এভাবে। এই যে দেখেন আমার লেখাটা এখানে চলে আসলো। ওকে, যেমন আমি যে ডিফারেন্ট গ্যালারিজ, এটা যদি সিলেক্ট করে কাট দিই তাহলে এখান থেকে কেটে যাবে। আরেকটা বিষয়, আর অন্য অন্য কোথাও জায়গায় ক্লিক করে পেস্ট দিবেন এভাবে। তার মানে কাট আর পেস্টের কাজ হচ্ছে একটা জায়গা থেকে কেটে আরেকটা জায়গায় গিয়ে রিপ্লেস করা। আর কপিটা হচ্ছে মূলত এভাবে, আমি যেমন পুরো থিম, স্টাইল, অলসো হেল্প ইউর ডকুমেন্ট ফরওয়ার্ডিং, এটা সিলেক্ট করলাম, এবার কপি দিলাম, তারপর যেখানে রাখবো ওখানে ক্লিক করে পেস্ট দিব। দেখেন যতবার পেস্ট দিবে কিন্তু ততবার আসতে থাকবে। এটা হচ্ছে কপি পেস্টের কাজ।
ওকে, তো কাট মানে হচ্ছে আপনি একটা জায়গা থেকে ডকুমেন্ট কেটে আরেকটা জায়গায় গিয়ে রিপ্লেস করতে পারবেন, এই যে রিপ্লেস। আর আরেক কপির কাজ হচ্ছে ওই লেখাটা বা অন্য একটা লিখে সিলেক্ট করে মাল্টিপল টাইম আনা, এভাবে পেস্ট পেস্ট, যতবার পেস্টে ক্লিক করবেন কাট কপির সময় ততবার এভাবে লেখাটা পেস্ট হতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে ফরম্যাট পেইন্টার করা যায়, এখানে ফরম্যাট পেইন্টার করা যায়। যেমন আমি যদি এই লেখাটা বা শুরু এই লেখাগুলো একটু বোল্ড করি এখান থেকে, আবার এখানে এসে যদি অন্য একটা কালার দিই, কালার দিলাম। এখন আমি চাচ্ছি এই যে, আচ্ছা এই কালারটা বুঝবেন না হয়তো, এখন আমি এই কালারটা দিই। সেম ডিজাইনে বাকি যে ট্যাক্স গুলো আছে এগুলোও করতে চাচ্ছি। ওকে, তো ফরম্যাট পেইন্টারটা হচ্ছে পেইন্ট করে দেওয়া, এভাবে আপনারা রং করেন না, পেইন্ট করে দেওয়া। এখানে মূলত এভাবে ক্লিক করে ফরম্যাট পেইন্টার নিয়ে এটা সহ সিলেক্ট করতে হবে। এটা সহ সিলেক্ট করে দিলে দেখবেন যে বাকি লেখাগুলো সেম হয়ে গেল। ওকে, আচ্ছা আমি আবার দেখাচ্ছি, দেখেন মনে করেন এখানে এই থিমস স্টাইলের প্রথম লাইনটা হচ্ছে একটু বোল্ড করা আছে, তারপর মনে করেন স্টাইলস দেওয়া আছে এখানে, তারপর এখানে এসে একটা র্যান্ডম কালার দিলেন। এখন আপনি চাচ্ছেন এই কালারটা বা এই ডিজাইনটা বাকি যে ট্যাক্স গুলো আছে এগুলোতে আনবে। তো এখানে ক্লিক করে মানে লেখার আগে সিলেক্ট করে ক্লিক করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে এই অপশনটা সহ পুরোটা সিলেক্ট করে দিলে দেখবেন যে চলে আসবে। ওকে, এটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। আচ্ছা যাই হোক, এবার আমি রিমুভ করে দিব ক্লিয়ার অল ফরম্যাট দিয়ে, এভাবে সিলেক্ট করে ক্লিয়ার অল ফরম্যাটে ক্লিক করলে বোল্ড ইটালিক আন্ডারলাইন কমান্ড বা যতগুলো কমান্ড বা ফরম্যাট ইউজ করছেন সবগুলো রিমুভ হয়ে যাবে। এটা মূলত ক্লিয়ার অল ফরম্যাটের কাজ। আচ্ছা, তারপর হচ্ছে বোল্ড করা যাবে, ইটালিক করা যাবে। কোনো একটা লাইন আপনি যদি এভাবে সিলেক্ট করেন এটাকে হাইলাইট করার জন্য এভাবে বোল্ড করতে হয়, বোল্ড। তারপর আপনি চাইলে ইটালিক করতে পারেন, আই অপশনটা হচ্ছে ইটালিক করা যাবে। তারপর ইউ দিলে আন্ডারলাইন হবে, নিচ থেকে এরকম আন্ডারলাইন হবে, দেখেন এই যে আন্ডারলাইন, এটা আন্ডারলাইন। এরপর হচ্ছে সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্টও করতে পারেন, আবার এখানে স্ট্রাইক থ্রু দেওয়া আছে, এটা দিলে মাঝখান দিয়ে কাটা আসবে। তার মানে আন্ডারলাইনে ক্লিক করলে নিচে এভাবে আন্ডারলাইন আসবে, আবার স্ট্রাইক থ্রু দিলে মাঝখান দিয়ে কাটা আসবে। আবার এখানে আন্ডারলাইন যে অপশনটা আছে এটা পাশে কিন্তু আরেকটা অপশন হচ্ছে মোর। এখানে মোড়ে গিয়ে আপনি আর বিভিন্ন ধরনের স্টাইলে আন্ডারলাইন নিতে পারেন এভাবে। অথবা আপনি মোর অপশনে গিয়ে আন্ডারলাইনে গিয়ে কালারে গিয়ে কালারও দিতে পারবেন এভাবে। দেখেন এটা কালার হয়েছে, এখানে ক্লিক করলে আবার রিমুভ হয়ে যাবে। তারপর হচ্ছে ক্যালিব্রি বডি। ক্যালিব্রি বডিটা মূলত আমাদের ফন্ট স্টাইল বা লেখার স্টাইল। আমি একটু নিচে যাই, এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্যালিব্রি বডি মোর অপশনে ক্লিক করবেন সবসময়। মোরে ক্লিক করলে পাশে যে অপশনটা এটা হচ্ছে মোর, মোরে ক্লিক করলে সবগুলো ডিজাইন বা স্টাইল শো করবে। এবার মনে করেন আমি এখানে টাইমস নিউ রোমান দিলাম, দেখবেন যে টাইমস নিউ রোমান ফরম্যাট এটা চেঞ্জ হয়ে যাবে লেখার স্টাইল। অথবা মোর অপশনে গিয়ে আপনি কি করবেন অন্য একটা ডিজাইন দিলেন, যেমন ধরেন এরিয়ার ব্ল্যাক, দেখবেন যেটা লেখার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। অথবা আমি চাইলে এখানে সিলেক্ট করে এভাবে লেখার স্টাইল চেঞ্জ করে দিতে পারি এটা। তার মানে আমার কম্পিউটারে যতগুলো ফন্ট স্টাইল লেখার স্টাইল থাকবে ওগুলো এখান থেকে চেঞ্জ করতে হয়। এরপর লেখার সাইজ চেঞ্জ করতে পারেন এখান থেকে, যেমন আমার এখানে 12 দেওয়া আছে, মোর অপশনে ক্লিক করে আমি এটা 24 করে দিলাম, 26 করে দিলাম, তাহলে লেখার সাইজগুলো বড় হয়ে গেলো। আবার আমি চাইলে এটা কমানো দিতে পারি এখান থেকে এভাবে করে। তারপর হচ্ছে এটা ইনক্রিজ ফন্ট সাইজ, এটা দিয়ে কিন্তু লেখার সাইজটা আস্তে আস্তে বাড়ানো যাবে, আর এটা দিলে আস্তে আস্তে কমানো যাবে। এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, এটার নাম এই যে ইনক্রিজ ফন্ট সাইজ। আর এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, মানে হচ্ছে হ্রাস পাবে ফন্ট স্টাইল বা সাইজটা যাবে, এটা হচ্ছে সাইজ বাড়বে, এটা হচ্ছে কমবে। আর এখান থেকে সরাসরি আপনি গিয়ে যেগুলো সাইজ অ্যাপ্লাই করে দিতে পারেন, পার্থক্য হচ্ছে এটা। অথবা ধরেন এখানে একটা র্যান্ডম নাম্বার, যেমন ধরেন 12 14, 12 আর 14 13 নাই, আমার ধরেন 13 দরকার, তখন কি করবেন এই যে 24 আছে এখানে ক্লিক করে আপনি 13 লিখে দিবেন, তারপর এন্টার দিলে কি হচ্ছে 13 সাইজে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে চেঞ্জ কেস, যেমন এখানে সেন্টেন্স কেস আছে, আপার কেস আছে, লোয়ার কেস আছে, এগুলো মূলত খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। যেমন আমি যদি এই যে লেখাটা ইউ ক্যান ফাস্ট ইন মানে পুরো লাইনটা, এখানে গিয়ে যদি আপার কেস করি দেখবেন যে সবগুলো লেখা বড় হাতের হচ্ছে, আবার লোয়ার কেস করে দিই তাহলে সবগুলো ছোট হাতের হবে। আবার ক্যাপিটালাইজ এস ওয়ার্ড করে দিলে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর দেখেন বড় হাতের হয়ে গেছে, যেমন ইউ এর ওয়াই, ক্যান এর সি, ফর এর এফ, দা এর টি, এভাবে। অর্থাৎ আপনি সবসময় নর্মালি সেন্টেন্স কেসটা ইউজ করতে হয়, এটা ইউজ করলে শুধুমাত্র ফুল স্টপ যেটা আছে এটার পরেরটা কি হয়
এটা বড় হাতের হয়। এটা হচ্ছে আমার লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল এ, স্মল এগুলোর কাজ। আচ্ছা সরি, এটা আমি আবার বলি। সেভ টাইম ইন ইউর ওয়ার্ড, এই পুরোটা সিলেক্ট করুন। এখানে তো আমার অনেকগুলো ওয়ার্ড আছে, তো এখানে যাব। এখন আপার কেস করে দিন, দেখেন সবগুলো বড় হাতের হচ্ছে। তো এটা হচ্ছে ক্যাপিটালাইজ ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি হবে, শুধু বড় হাতের হচ্ছে। আবার লোয়ার কেস করে দিলে সবগুলো ছোট হাতের হচ্ছে। এরপর টুজিল কেস যেটা, এটা হচ্ছে শুধুমাত্র প্রথম অক্ষরটা ছোট হাতের হবে এবং বাকিগুলো বড় হাতের হবে। আবার সেন্টেন্স কেস করতে পারেন, তাহলে শুধুমাত্র প্রথম ওয়ার্ডটাই বড় হবে, বাকিগুলো সবগুলো ছোট হাতের হবে। এবং আমাদের অ্যাপ্লিকেশন রাইটিং এর ক্ষেত্রে বা অফিসিয়াল কাজে এই সেন্টেন্স কেসটা ইউজ করে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি যে যে কোনো কাজ করার পরে, মানে আপনারা যখন অফিসে কাজ করবেন বা প্রেজেন্টেশন বানাবেন, নিজের কাজ করে ফেলবেন। ওকে, করে ফেলবেন। করার পরে ওইগুলাকে সিলেক্ট করে তারপর আপনারা অপশনগুলো অ্যাপ্লাই করবেন। এক লেগে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনারা বড় হাতে ছোট হাতে করবেন। আর আমাদের থেকে কিবোর্ড থেকে ক্যাপস লক বা শিফট এর ভিতরে বড় হাতে ছোট হাতে করার দরকার নেই। আচ্ছা, আমি এগুলো আবার রিক্যাপ করবো কিন্তু, ওকে? যদি না বুঝেন আবার রিক্যাপ করবো আমি। তারপর এখানে আবার এসে এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। যেমন আমরা স্কুল লাইফে সবগুলা এভাবে এ প্লাস বি অল স্কোয়ার করছি না? এখন আমি যাচ্ছি এটাকে উপরে তুলতে, শুধুমাত্র টোটা সিলেক্ট করে সুপারস্ক্রিপ্টে দিব। তাহলে সুপারস্ক্রিপ্ট ক্লিক করলে উপরে উঠে যাচ্ছে। আবার যদি সাবস্ক্রিপ্ট, পাশেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, তার মানে হচ্ছে নিচে আসবে। দেখেন আমি যদি একটু বড় করে দেখাই, দেখেন এটা সুপারস্ক্রিপ্ট করে দিলাম, উপরে উঠে গেল। সাবস্ক্রিপ্ট করে দিলাম, নিচে চলে আসলো। এভাবে করতে হয়। অথবা অনেক ক্ষেত্রে আমাদের যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো লিখতে হয় ওয়ান এস টি। এখন যদি স্পেস দিই, কিবোর্ড থেকে অটোমেটিক স্পেস দিলে উঠে যায়। আবার সেকেন্ড এন ডি স্পেস। ওকে, এখানে আমার কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, এটা লেখার পরে অটো অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, কারণ এগুলো কম্পিউটারে সেভ করা থাকে। কিন্তু আমার এ প্লাস বি অল স্কয়ার এটা কিন্তু উঠবে না, কেন? এটা সেভ করা নেই তাই। এটা উপরে তোলার জন্য আমাকে সিলেক্ট করে এখানে সুপারস্ক্রিপ্ট দিতে হবে, উপরে উঠে যাবে। এবার হচ্ছে আমাদের সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট গুলো ইউজ করতে হবে। তারপর হচ্ছে এখানে লিখে কালার করা যাবে। এটা হচ্ছে একটু অ্যাডভান্স ডিজাইন, বিভিন্ন গ্লো থাকে, যেমন আউটলাইন থাকে, শেডো থাকে, রিফ্লেকশন থাকে, এগুলো অ্যাপ্লাই করে একটা অ্যাডভান্স লেভেলে ডিজাইন অ্যাপ্লাই করা যায় টেক্সটে। এই যে দেখেন ডিজাইন অ্যাপ্লাই করা যায়। ওকে, আর এর পাশেরটা হচ্ছে হাইলাইট কালার। কোনো একটা লেখার ব্যাকগ্রাউন্ড বা পিছনেরটা আপনি এইভাবে হাইলাইট করতে পারেন। এটা হচ্ছে হাইলাইট কালার। হাইলাইট কালার শুধুমাত্র লেখার ব্যাকগ্রাউন্ডটাই কালার হবে। তো আমি চাইলে এটাও সিলেক্ট করে এভাবে এখানে এসে হাইলাইট কালার দিতে পারি। এটা, তারপর হচ্ছে লেখা কালার বা ফন্ট কালার করা যাবে। এখান থেকে এভাবে সিলেক্ট করে এখানে এসে মূল অপশনে যে কোনো একটা কালার দিলে এভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। এটা, তার মানে দুইভাবে লেখার স্টাইলের কালার দেওয়া যায়। একটা হচ্ছে অ্যাডভান্স ডিজাইন, এটা যেটার নাম হচ্ছে টাইপোগ্রাফি। আর একটা হচ্ছে ফন্ট কালার, যেগুলো নর্মালি আমরা ইউজ করে থাকি। ওকে, তো এটা হচ্ছে আমার ক্লাস ফন্ট গ্রুপ এবং ক্লিপবোর্ড, এবং এগুলো আমি আবার দেখাচ্ছি আপনাদের। প্রথম হচ্ছে ইকুয়াল আর এন ডি ফার্স্ট ব্র্যাকেট 1 2 0 লাস্ট ব্র্যাকেট। ওকে, এই সূত্রটা যদি আপনি লিখেন এখানে, দেখবেন যে অনেকগুলা ট্যাক্স শো করবে। ওকে, মানে রিয়েলিস্টিক একটা বাইক নিয়ে কাজ করার জন্য আর কি। অফিসে কাজ করতেছেন, আপনার অ্যাপ্লিকেশন সবগুলো ট্যাক্স আছে, আপনি এই অপশনগুলো অ্যাপ্লাই করবেন। এখানে ক্যালিব্রি বোর্ডে দিয়ে আপনি কোনো একটা লেখার স্টাইল চেঞ্জ করতে পারেন বা ফন্ট স্টাইল দিয়ে চেঞ্জ করতে পারেন। মানে আমার বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল ইনস্টল করা আছে। জাস্ট এভাবে ক্লিক করবেন, লেখার স্টাইলগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা দিয়ে আবার লেখার সাইজটা আপনি কাস্টমাইজ করতে পারেন, বাড়াতে পারেন, আবার চাইলে আপনি কমাতে পারেন। ওকে, আবার ইনক্রিজ ফন্ট সাইজ দিয়ে সাইজটা বাড়াতে পারেন, ডিক্রিজ ফন্ট সাইজ দিয়ে লেখার সাইজটা কমাতে পারেন। আবার এখানে এসে আপনি আপার কেস করে লেখা সবগুলো বড় হাতের করতে পারেন, আবার লোয়ার কেস করে সবগুলো লেখা ছোট হাতের করতে পারেন। তারপরে বোল্ড করতে পারেন কোনো একটা লাইন বা টাইটেল যদি আমি লিখি এখানে, যেমন আমি যদি ক্লাস 01 এটা যদি লিখি, সিলেক্ট করে মাঝখানে যখন নিয়ে আসবো বোল্ড ইতালি, মানে এইভাবে টাইটেল দেওয়া যায় আর কি। বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, চাইলে আন্ডারলাইন দিতে পারেন। এভাবে কাজগুলো করতে হয়। আর সুপার স্ট্রাইক থ্রু মানে হচ্ছে লেখার মাঝখান দিয়ে এরকম কাটা আসবে, দেখেন ভালো করে খেয়াল করে। আর আন্ডারলাইনটা কোথায় আসবে? নিচে আসবে। এরপর সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করে একটা ইম্পর্টেন্ট লাইন হলে এভাবে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে উপরে চলে যাবে। আর সাবস্ক্রিপ্ট দিলে এটা নিচে চলে আসবে। এভাবে সুপারস্ক্রিপ্ট উপরে, সাবস্ক্রিপ্ট নিচে। তারপর হচ্ছে লিখার অ্যাডভান্স ডিজাইন করা যাবে। সিলেক্ট করে এখানে এসে যেমন শেডোতে যাব, শেডো মানে ছায়া ছায়া হবে, এটা দিলাম।
দেখেন আমার একটা লেখা সুন্দর টাইপোগ্রাফি বাগ আসলো, এটা হচ্ছে এটার কাজ। আবার এটা রিমুভ করার জন্য কিন্তু এখানে কোনো নান অপশন নেই, এটার জন্য এই যে ক্লিয়ার অল ফরম্যাট আছে এখানে ক্লিক করলে হবে। আচ্ছা, তো এরপর হচ্ছে লেখার ব্যাকগ্রাউন্ড কালার বা হাইলাইট কালার এভাবে সিলেক্ট করে আপনি লেখার হাইলাইট কালার করতে পারেন। সেম ভাবে এভাবে সিলেক্ট করে এখানে এসে আরেকটা লেখার কালার দিতে পারেন এভাবে। এটা মূলত লেখার হাইলাইট কালার, পিছনে কালার হবে, আর এটা হচ্ছে লেখার কালার হবে, ফন্ট কালার। ওকে, এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা আমি নোট করি। আচ্ছা, এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা বলেন। হ্যালো, কারো কোনো সমস্যা নেই? সমস্যা নাই, সমস্যা নাই। না ভাইয়া, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, তাহলে তো আমরা এখন বুঝতে পারলাম হোম মেনুতে ক্লিপবোর্ড আর ফন্ট গ্রুপ এই অপশনগুলো কিভাবে অ্যাপ্লাই করব। ওকে, তো আরেকটা বিষয় আমি বলে রাখি আপনাদেরকে, এইগুলো যদি আপনি পারেন, এক্সেল, পাওয়ার পয়েন্ট যেখানেই কাজ করেন না কেন একদম ইজি। ওকে, আমি আপনাদের অন্য একটা প্রোগ্রামে নিয়ে দেখাই, যেমন এক্সেলে নিয়ে দেখাই। এক্সেল ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে দেখেন আমার কার্ড, কপি, ফরম্যাট, প্রিন্টার, বোল্ড, ইটালিক, এই যে এতক্ষণ যে কাজগুলো করছিলেন এগুলো কিন্তু এখানেও আছে। উপরে দেখেন সেভ করা আছে, তারপর হচ্ছে আন্ডু রিডু দেওয়া আছে, এদিকে স্ক্রিনটা কিন্তু আছে। ওকে, তো আমরা যদি একটা জায়গায় ভালো করে শিখি বাকি প্রোগ্রামগুলোকে সেম। আচ্ছা, এখন যেহেতু আমি ক্লিপবোর্ড ফন্ট করালাম, আপনারা যেহেতু পারবেন বলতেছেন, আমি হোম মেনুতে যে বাকি অপশনটা প্যারাগ্রাফ, স্টাইলস, এডিটিং এগুলোও দেখাবো। দেখেন প্রথমে আমি চাইলে এখানে কি করতে পারি যে অরেঞ্জ ইকুয়াল রেড, এভাবে লিখলে অনেকগুলো রিয়েলিস্টিক ট্যাক্স এখানে আসে, মানে একটা বাইট করে আর কি আমি আসলে এই কাজ করতেছি এটা আর কি। আমি যদি হুট করে কোনো কিছু লিখে বলি এটা হয়তো পছন্দ নাও হতে পারে এটা। তো এখানে আমার প্যারাগ্রাফের তিনটা অপশন, আমি যদি একটা টাইটেল অ্যাড করি, এনি টাইটেল বা হতে পারে কন্টেন্ট, এটা একটা টাইটেল, এটাকে আমি সিলেক্ট করে এই যে তিনটা অপশন, এটা হচ্ছে অ্যালাইন লেফট, লেফট থেকে শুরু হবে, সেন্টার দিকে লেখাটা মাঝখানে আসবে, এরপরে অ্যালাইন লেফট দিলে, রাইট দিলে তাহলে রাইট সাইড দিয়ে শুরু হবে। তিনটা অপশন দিয়ে ওই তিন সাইডে নিয়ে যাওয়া যায়, তিন সাইডে নিয়ে যাওয়া যায়। আবার এরপর যে অপশনটা জাস্টিফাই করা যায়, এটা মূলত একটা খুব ভদ্র একটা অপশন। এটা কি দেখেন আমি বলি, এটা অ্যালাইন লেফটে ক্লিক করলাম, অ্যালাইন লেফটে ক্লিক করার পরে আমার এই পাশের যে লাইনটা আমি যেখানে কার্সর রাবিং করছি সবগুলো লেখা কিন্তু সোজা, বাট এই পাশের লেখাটা দেখেন সোজা না। ওকে, এই পাশের মার্জিনটা কিন্তু সোজা না। আবার আমি যদি এখানে যা সেন্টারে ক্লিক করি দেখবেন যে দুই পাশের মার্জিনটা আঁকা বাঁকা, মানে সোজা না। সেম ভাবে এদিকেও একটা সোজা, এদিকে কিন্তু আঁকা বাঁকা। তো জাস্টিফাইটা মূলত হচ্ছে আপনি যদি একসাথে অনেকগুলো আর্টিকেল এখানে লিখেন আর একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখেন, এই জাস্টিফাইটা ক্লিক করে দিবেন, তাহলে চারপাশে যে মার্জিনটা থাকে না, চারপাশে যে মার্জিনটা থাকে না এটা একদম ফিট হয়ে আসবে, লিখে এলোমেলো হবে না। ওকে, তো সব সময় যে অপশনগুলো অন করে রাখবেন এগুলা মধ্যে একটা হচ্ছে এই জাস্টিফাই, যে কোনো লেখার আগে আপনারা এই জাস্টিফাইটা অন করে নেবেন। আচ্ছা, তাহলে এখানে আরেকটা বিষয় দেখেন, এটা হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ অপশন। এটা মূলত আমার, আচ্ছা উনি যেটা বললো, যেমন লরেন এপসাম, এখানে দেখেন তিনটা লাইন, এটাকে আমি এখন সিলেক্ট করব, সিলেক্ট করে এটা হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, তার মানে আমার প্রতিটা লাইনের মাঝখানে যে ফাঁকা অংশটা, এই যে ফাঁকা অংশটা এটা মূলত এখানে ক্লিক করে এভাবে বাড়ানো যাবে, আবার চাইলে আপনি কমাতেও পারেন এখান থেকে। এটা হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এর কাজ, মানে দুই লাইনের মাঝখানে যে ফাঁকা অংশটা থাকে এটা বাড়ানো কমানো যায়। তারপরে এখানে আরেকটা অপশন বুলেট অপশন দেওয়া যাবে, বুলেট, আমি চাইলে এই বুলেট অপশনটা অ্যাড করতে পারি, লিস্ট আকারে আসবে, অথবা এটা অফ করে দিয়ে এখানে এসে 1 2 3 4 এগুলো কিন্তু ইউজ করতে পারি, অথবা লেখার পর এন্টার দিলে কিন্তু আরেকটা সিরিয়াল নাম্বার এরকম আসবে এভাবে। এটা, তো এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অফ করে দিচ্ছি আবার।
তারপর হচ্ছে আরেকটা ইনক্রিসিন্ডেন্ট, আরেকটা হচ্ছে ডিক্রিসিন্ডেন্ট। একদম শুরুতে, আমি একদম ক্লাসের শুরুতে আপনাদেরকে যে বিষয়টা বললাম, রুলার। এই যে রুলারটা, এটার কাজ কি ছিল? পেজের মার্জিনটাকে এভাবে এই সাইডে নিয়ে আসা, এই যে বড় ছোট করা যায়। ওকে, তো এদিকে কিন্তু এই অপশনটা আছে। তো সেম ভাবে ইনক্রিসিন্ডেন্ট দিয়ে কিন্তু ওই কাজটা করা যায়। ওকে, আবার ডিক্রিসিন্ডেন্ট দিলে পিছনে যাবে, ইনক্রিসিন্ডেন্ট দিলে সামনে যাবে, বা এই যে পাশের যে সাইজটা, লেফট সাইড, এটা দিয়ে আপনি বাড়াইতে পারেন আবার কমাইতে পারেন। তার মানে মার্জিন কাস্টমাইজ করার জন্য এই দুটো অপশন দরকার হয়। তারপর হচ্ছে আমার শেডিং কালার। এর আগে আপনাদেরকে যে ক্লাসটা করালাম, এটা হচ্ছে টেক্সট হাইলাইট করা। এটা শুধুমাত্র একটা বিষয় দেখেন, এটার স্পেসটা বাড়াই দিলাম। এবার আমি ইউ ক্যান পেস্ট এই লাইনে এই কালারটা অ্যাপ্লাই করলাম, বা এখানে যদি অ্যাপ্লাই করি, আমি অ্যাপ্লাই করলাম। আমি শুধুমাত্র যতটুকু লিখছি তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালার হলো। তো এখানে যে শেডিং কালারটা আছে, এটা মূলত যতটুকু লিখবেন না ততটুকু কি হবে, কালার হবে। যেমন দেখেন এই কালারটা, দেখেন দেখেন যতটুকু আমি লিখি নাই, এই যে ফাঁকা অংশ না, এই যে ফাঁকা অংশ, এখানে কিন্তু কালারটা হলো, বাট এখানে কিন্তু ফাঁকা যে অংশটা, এখানে কালার হয়নি। তো ট্যাক্স হাইলাইট কালারটা শুধুমাত্র ট্যাক্সের ব্যাকগ্রাউন্ডটা কালার হয়, আর শেডিং কালারটা পুরো যে বর্ডারটা থাকবে না, ওই পুরো বর্ডারটাই কালার হয়ে যাবে। এবং এই শেডিং কালারটা একটু অ্যাডভান্স, এটা আপনাদের আরো বিভিন্ন কাজে প্রয়োজন হবে। আমরা যখন ইনসার্ট মেনুতে ট্যাবলে ক্লাস করব, তখন আমরা আরো ভালো করে শিখতে পারবো। ওকে, আপাতত এটা মনে রাখি, ট্যাক্স হাইলাইট কালার শুধুমাত্র যতটুকু লিখবো তার ব্যাকগ্রাউন্ডে কালার হবে, আর শেডিং কালার পুরো বক্সটাই কালার হয়ে যাবে। এটা, তারপর এখানে আরেকটা অপশন হচ্ছে শর্ট করা যাবে। এটা আমি আপনাদের একদম বেসিকলি বলি, যেমন 3 4 6 1 8 9 2 3, মানে আমার কতগুলো নাম্বার আছে, এখানে পাশে নাম্বারও থাকতে পারে, নামও থাকতে পারে, সমস্যা নেই। এখন আমার নাম্বারগুলো কিন্তু এলোমেলো। এখন আমি এগুলাকে সবগুলো সিলেক্ট করে এই শর্ট অপশন আসবো, অ্যাসেন্ডিং দেবো। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, মানে 1 2 3 4 এভাবে আসবে। আর ডেসেন্ডিং যদি দিই তাহলে বড় থেকে ছোট, মানে 10 9 8 এভাবে আসবে। তখন আমি অ্যাসেন্ডিং এ ক্লিক করে ওকে দিলে দেখবেন যে ছোট থেকে বড় হয়ে যাবে। এই যে দেখেন 1 2 3 4 এভাবে আসলো। তো এখানে যাওয়ার পরে আবার যদি আমি ডেসেন্ডিং করে দিই, তাহলে এটা বড় থেকে ছোট হবে, 9 8 এভাবে আসবে। তো এটা হচ্ছে শর্টের অ্যাসেন্ডিং ডেসেন্ডিং এর কাজ। এবং এতক্ষণ আপনাদেরকে যে ক্লাসগুলো করাইলাম প্যারাগ্রাফে, এই অপশনগুলো কিন্তু এক্সেলে আছে বা পাওয়ার পয়েন্টে আছে। তো আমাদেরকে এখানে ভালো করে শিখতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস। এখন আমি এটা বলি, ক্লোজ করে দিই, আবার শুরু থেকে শেষ পর্যন্ত বলি, সেভ দিলাম। প্রথমে যে ক্লাসটা করেছিলাম, এটা হচ্ছে ফাইল বানানো। ফাইল বানাতে হলে এখানে দিস পিসিতে আসবেন, এবং এই যে উইন্ডোজ 11 বা সিডিএফ দেখা যাচ্ছে, এটার আন্ডার হচ্ছে এই পাশে যতগুলো ডকুমেন্ট দেখতে পাচ্ছেন সবগুলো। তো এখানে কখনো আপনারা ডকুমেন্ট ক্রিয়েট করবেন না, কারণ এটা হচ্ছে সিস্টেম রে যে কোনো সময় ক্র্যাশ হলে আপনি ডকুমেন্ট হারাতে পারবেন। তো অ্যাকসেপ্ট দিস, এখানে প্রজেক্ট আর অ্যাডিশনাল ডকুমেন্ট বা এফডি নামে আরো বিভিন্ন ফাইল আছে, ড্রাইভ আছে। এখানে ঢুকে আপনি কি করবেন, ফাইলগুলো বানাবেন। রাইট ক্লিক, নিউ, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এভাবে ফাইল বানাবেন। তারপর এখানে আপনাদের নাম দিবেন, ধরুন আমি এখানে আমার নাম দিলাম, এন্টার, ওপেন করবেন এভাবে। তো সবসময় যে কোনো কাজ করতে গেলে ভিন্ন ভিন্ন টপিকে আগে ফাইল বানাবেন, ফাইল বানাই তারপর ওখানে কাজ করবেন, তাহলে আপনার ডকুমেন্টগুলো সিকিউর থাকবে। আচ্ছা, ওপেন করলাম, এখন আমি ডকুমেন্টগুলো লিখলাম এখানে। ওকে, ডকুমেন্টগুলো লেখার পরে সেভ করবো কিভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোল এস, অথবা এই যে একদম ফার্স্টে যে অপশনটা বলছিলাম শর্টকাট সেভ, এই সেভটা দিলে কিন্তু হয়ে যাবে। ওকে, আচ্ছা, এতটুকু হচ্ছে আমাদের প্রোগ্রামের ক্লাস ছিল। এখন আমি বলি মাইক্রোসফট ওয়ার্ডটা আপনারা কই পাবেন। এখানে আমার দেখেন, এই যে চার্জ বার না, চার্জ বারে লিখবেন কন্ট্রোল প্যানেল। আচ্ছা সরি, এভাবে না দেখে এখানে যাবেন, স্টার্ট মেনুতে যাবেন, এটা হচ্ছে স্টার্ট মেনু। স্টার্ট মেনুতে যাওয়ার পরে অল অপশনে ক্লিক করে খুঁজে দেখবেন এখানে কোথাও মাইক্রোসফট ওয়ার্ড আছে কিনা।
অথবা চার্জ করবেন ওয়ার্ড। তো ওয়ার্ড থাকলে আপনার হচ্ছে কাজগুলো করতে পারবেন। ওকে, আর যদি এটা না থাকে আমাকে মেইল করবেন, আমি আপনাদের লিঙ্কে পাঠিয়ে দিব। আমার মেইল হচ্ছে এটা হচ্ছে আমার ইমেল। এখানে আমাকে একটা মেসেজ দিবেন অথবা একটা ইমেল পাঠাবেন, আমি আপনাদেরকে ইমেলে পাঠিয়ে দিব। ওকে, এটা আমি এটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। না, আচ্ছা, তো আমি ইমেলটা এখানে ইনবক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কপি করবেন। এটা আমি আপনাদেরকে ইনবক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার ইন্টারনেটের সমস্যা ছিল, তো আমি সবাইকে একটু আনমোড করছি। এখানে কোনো সমস্যা আছে কিনা আপনি একটু আমাকে আবার বলবেন। আজকে হচ্ছে এতটুকু পর্যন্ত। বলেন। ভাই ভিডিও দেখা যায় না। জি, ভিডিও মেজরের দেখা লিঙ্ক যাচ্ছে না। দিয়েছে, আমি মাত্র জয়েন দিলাম, তো ওরা ওখানে বলতেছে যে লিঙ্ক টু। আপনি যে দেখাইতেছেন আমরা দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, আমার একটু ইন্টারনেট সমস্যা ছিল, তো এই কারণে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে এতটুকু, আমি বাকিটা গ্রুপে আপনাদেরকে মেসেজ দিয়ে বলে দিচ্ছি। ওকে, একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া, জি, একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া, একটা প্রশ্ন ছিল ভাইয়া। যখন আমরা একটা ডকুমেন্টস কে ইয়ে করি, জাস্টিফাই দিই, যখন জাস্টিফাই করি তখন অনেক সময় দেখা যায় যে মাঝে স্পেস হয়ে যায়, যেমন ওয়ার্ডের মধ্যে স্পেস হয়ে যায়, বা অনেক সময় হুম, দেখা যায় যে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড আলাদা করতে যদি ওই স্পেস দেই তাহলে ওই ওয়ার্ডটা অনেক দূরে সরে চলে যায়, মানে মধ্যবর্তী স্থানে অনেক ডিস্টেন্স ক্রিয়েট হয় আর কি। এটা কিভাবে ইয়ে করা যায়, আচ্ছা, এটা সমাধান করা যায়, আপনি, একটু দেখতে দিবি? আচ্ছা, এটা হচ্ছে জাস্টিফাই, এটা আপনি পুরো মার্জিন অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো জাস্টিফাই এর কাজ হচ্ছে শুধুমাত্র মার্জিন অনুযায়ী টেক্সটটা হচ্ছে কিনা দেখবেন, ভিতরে কি হচ্ছে এটা দেখে না। ওকে, তবে এটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, লেখাগুলো কমায় দিতে পারেন। লেখার যে সাইজটা থাকে না ওটা একটু কমায় দিবেন। হ্যালো, হ্যাঁ জি ভাই, হ্যালো শুনতেছি। ওই লেখার যে সাইজটা থাকে না ওটা একটু কমায় দিবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, আর জাস্টিফাই দিলে এমনি হ্যাঁ, মাঝখানে স্পেস হয়, এটা নর্মাল। জি জি হ্যালো ভাই, এখন অনেক সময় ভাই আমার একটা কল এটা ছিল। এটা হ্যালো বলেন। ভাই, যখন ক্লাসগুলো করাবেন একটু জুম করে দেখাবেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, আমি নেক্সট ক্লাসে অবশ্যই এটা চেষ্টা করবো।
জি। ওকে, এখন তাহলে সবাই লিভ নিতে পারি, আমাদের ক্লাস শেষ। আমি আচ্ছা ভাইয়া, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, বলেন। মানে আমার যে প্রশ্নটা পাশাপাশি আরেকটা কোয়েকশন ছিল যে আমরা দেখি অনেক সময় কি হয়, যেমন দুইটা ওয়ার্ডের মাঝামাঝি একটা স্পেস দিলে মানে ওই ওয়ার্ডটা অনেক দূরে চলে যায়। এটা কেন হয়? আচ্ছা, আরেকটা আবার বিষয় ওইটা হচ্ছে যে একসাথে করলে আবার এটা ব্যাক স্পেস দিলে ওই আগের অংশই চলে আসে, মানে মধ্যবর্তী স্থানে তখন আর স্পেস থাকে না। আচ্ছা, আপনি হচ্ছে মাইক্রোসফট এক্সেল বা ওয়ার্ড কত ভার্সন ইউজ করেন? কত সালে? আমি তো আপডেটটা ইউজ করতেছি ভাইয়া, এটা 10 মনে 2008 হয় সালে? নাকি। আচ্ছা, আপনি ওই পুরাতন ভার্সন এক- ইউজ করবেন না, আপনি আমাকে ইমেল পাঠাবেন, আমি আপনাকে আপডেট ভার্সন দিব। আপডেট ভার্সন ইউজ করুন। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে আপনি ভাইয়া। আমাকে ইমেল পাঠাবেন, আমি দিয়ে দিব। আচ্ছা, এখন তাহলে আর কোনো প্রশ্ন নাই? হ্যাঁ বাজান, ভিডিও গুলা আজকের ভিডিওটা দিবেন না? হ্যাঁ, ভিডিও পাঠাই দিব, গ্রুপে লিংক দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এখন ক্লোজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে। ওকে, সালাম ভাইয়া।